যে ফরিদপুরের 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলেছে। সাংগঠনিক সম্পাদক জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট রাজশাহী বিভাগ কেন্দ্রীয় কমিটি, এটা তার যে পরিচয়টা। আচ্ছা, স্বেচ্ছাসেবক মহাজোট। এখন যে জিনিসটা ওকে কিন্তু পুলিশে ধরছিল, পুলিশে ধরার পরে তার মোবাইল টোবাইল সমস্ত কিছু চেক করে যে দেখা গেছে যে না, মূলত তার মোবাইল থেকে কোনো কিছু আসে নাই, সে আজকে কিন্তু সে ছাড়াও পেয়ে গেছে। আগুন দেওয়া কি দেখছেন? আপনার নাম? এখানে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগুন দেওয়া দেখেছেন কিনা, উনি বলছেন যে আগুন দেওয়ার বিষয়টা ওনারা দেখেন নাই, কিন্তু এই বক্তব্য নেওয়ার আগে অলরেডি সেখানে যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং অলরেডি দুইজন, তিনি আসাদুল এবং আহাদুল, ওনারা দুজন অলরেডি এখানেই মারা গেছে। একটা ভিডিও একটু শুনি আগে, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু আপনারা রাখেন, তারপর আমি বলে নই। সাউন্ডটা কি শুনতে পাচ্ছেন? বলেন, আমরা তো সাংবাদিক, আমরা তো জিজ্ঞাসা করবোই আপনাকে, আপনি ওইভাবে উত্তর দেবেন। না, ভাই বললো যে রাগ করবেন কে, আমি যদি না বলি তাও কিন্তু জোর করে বলার জন্য, কিন্তু আমি বলবো, আমি বলছি, আমি বলবো, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু বলবো। ভাই তো বলবেন, আমরা তো প্রশ্ন করার তাহলে থাকলে সেটা আপনাকে, আপনার তো আর মিথ্যা কিছু বলা লাগবে না, আপনি সত্যি বলেন। ওই প্রশ্ন সাংবাদিকরা করে, ওটা আপনার না জানলে বলা একটু আমরা মূল দিকটা 6:30টায় সন্ধ্যা দিছি। ঘোষণী ইতিহাস নিয়ে এখন থেকে এই জায়গায় আছে, এই মন্দিরের সামনে এখানে বকাবাজি করতেছে। এটা দেখে চলে গেছে, চলে যাওয়ার ওই আধা ঘন্টার ভিতরে আগুন আগুন করে শেষ হচ্ছে। আগুন আগুন দেওয়া কি দেখছেন? আপনার নাম? এখানে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগুন দেওয়া দেখেছেন কিনা, উনি বলছেন যে আগুন দেওয়ার বিষয়টা ওনারা দেখেন নাই, কিন্তু এই বক্তব্য নেওয়ার আগে অলরেডি সেখানে যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং অলরেডি দুইজন, তিনি আসাদুল এবং আহাদুল, ওনারা দুজন অলরেডি এখানেই মারা গেছেন। এই ফুটেজটাতে সেই বিষয়টা উঠে এসেছে। জনাব গোবিন্দচন্দ্র প্রামাণিক, দুইটা ভিডিও নিয়ে একটু আপনার মন্তব্যটা জানতে চাই, যে আগুন কারা দিয়েছে সেটা ওনারা জানেন না, তারপরও বিষয়টা তারা এরকম ভাবে নিয়ে গেছেন যে মারা গেছেন ওনারা। আরেকটা ফুটেজ আমার কাছে আছে, আপনার বক্তব্য শুরু করে আমি ফুটেজটা নিয়ে আসি, যে এখানে আসলে মূল উদ্দেশ্যটা কি বা কারা এর পেছনে জড়িত হয়েছে। মূল উদ্দেশ্য আমাদের এখানে যে সিনিয়র সাংবাদিক, যে আমাদের সাধারণ হেলাল ভাই যিনি আছেন, আমার কাছে ওই জিনিসটাই মনে হয়। কারণ হলো অতীতের যতগুলো ঘটনা, সে প্রত্যেকটি ঘটনার সঙ্গে রাজনৈতিক এবং স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাদীদের মানে একটা যোগসূত্র আমরা সব জায়গায় খুঁজে পেয়েছি। এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে কোন জায়গায় হিন্দু মুসলিম, সাধারণ হিন্দু মুসলিম যারা, এদের সঙ্গে কিন্তু কোনো বিরোধ নাই এবং এইসব হিন্দু মুসলিম নিয়ে কোনো মারামারি কাটাকাটি আমরা কোনো সময় দেখি নাই। আপনি যে ভিডিও এটা দেখেছেন, যেটা বলছে যে হিন্দু মহাজোটের নাম দিয়ে, হিন্দু মহাজোট আমার সংগঠনের কোন নেতা এই সুমন না, মানে এইটাও উস্কানিমূলক এক শ্রেণীর লোকই আছে যারা এই নিজেরা আইডি তৈরি করে। যে পোস্টটা দিয়েছেন যে ফরিদপুরের 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলেছে। সাংগঠনিক সম্পাদক জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট রাজশাহী বিভাগ কেন্দ্রীয় কমিটি, এটা তার যে পরিচয়টা। আচ্ছা, স্বেচ্ছাসেবক মহাজোট। এখন যে জিনিসটা ওকে কিন্তু পুলিশে ধরছিল, পুলিশে ধরার পরে তার মোবাইল টোবাইল সমস্ত কিছু চেক করে যে দেখা গেছে যে না, মূলত তার মোবাইল থেকে কোনো কিছু আসে নাই, সে আজকে কিন্তু সে ছাড়াও পেয়ে গেছে। এবং এর আগেও আমরা দেখেছি অতীতে, আমরা যে এখানে কুমিল্লার পাশে যে কি নাম, নাসিরনগর, সেখানে এক রসরাজ নামে একটা ছেলে মানে জেলে, তার নিজের মোবাইল নাই, সে শুধুমাত্র বাটন মোবাইল ব্যবহার করে, তার কোনো ফেসবুক নাই, এবং তার নামে ফেসবুক আইডি খুলে সেই এলাকায় কিন্তু তছনছ করতে গ্রামের পর গ্রাম দাঁড়িয়ে দিয়েছে, সেই সময় আমরা দেখেছি। এরপরে রংপুরের টিটু রায় নামে একজন, সেও ফেসবুক জানে না, একেবারে মূর্খ লোক, তার নামে এগুলো করেছে। এই যে একটা দুষ্ট চক্র যারা এই যে ফেসবুক তৈরি করে যে উস্কানি দেয়, অতীতে পুলিশ কিন্তু এই ঘটনাগুলো মানে তদন্ত করে কারা এই ঘটনা ঘটায়, কারা এই ফেসবুক গুলো বানায়, এইগুলো কিন্তু তদন্ত করে বের করে নাই। এবং আমি এখনো বলি, আমার দুটো ফেসবুক আইডি, সেই দুটো কিন্তু দাদা এই আইডিটা কিন্তু, এই যে সুমন মহন্ত, এই আইডিটা কিন্তু অলরেডি ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে, এবং সেই পোস্ট ওই আইডি থেকে এসে পোস্টটা সে কিছুক্ষণ পোস্ট করার কিছুক্ষণ পরে পোস্টটা ডিলিট করে দিয়েছে, এমনটাও আসছে।
তার ফরিদপুরের বিষয়গুলো নিয়ে তার আইডি থেকে অনেকগুলো পোস্ট কিন্তু আসছে, অনেকগুলো যে পোস্ট, সুমন মোহন। এই অনেকগুলো পোস্ট কিন্তু এইগুলো অন্য একজন মানে তার নামে ফেসবুক খুললে অন্য একজনের করা, যেটা পুলিশের তদন্তে মানে পাওয়া গেছে, যার কারণে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমি নিজে বলি, আমার নিজের দুটো আইডি ছিল, দুটোই বন্ধ হচ্ছে 19 তারিখের দুপুর থেকে। এবং এই যে মানে আমারটা হচ্ছে মানে ওই অথেন্টিকেশন করা বিধায় ফেসবুক কর্তৃপক্ষ উপর থেকে বন্ধ করে রাখা, তা নাহলে তো আমার নাম দিয়ে 10টা করে ফেসবুক মানে বের করে দিতে। এবং অতীতে খালি একটা না, এরকম অন্তত আমরা প্রায় অর্ধশত ঘটনা দেখেছি যেখানে অন্যের ফেসবুক হ্যাক করে এই দুষ্ট চক্র এই কাজগুলো করছে। এবং অতীতে আমার কাছে আমি অন্তত 15 থেকে 17টা মামলা পেয়েছি এই ডিজিটাল নিরাপত্তা আইনে। প্রত্যেকটি ক্ষেত্রে লাস্টে আমরা দেখেছি যে ডিজিটাল যে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্টে যাদের নামে এই ফেসবুক, তারা কিন্তু জড়িত না, এবং সেই যে রিপোর্ট আছে তাদের খালাসও দিয়ে দিয়েছে। তো এই যে বিষয়গুলো, পুলিশ কিন্তু এই ব্যাপারে অনীহা, তারা কিন্তু এই জিনিসগুলো গ্রেপ্তার করে না, তাদের ধরে না, এবং এইগুলো বেরও করে না। কেন করে না, এই রহস্যটা কি, এই বিষয়গুলো আমরা বলতে পারবো না। একটা জিনিস আমি ক্লিয়ার করি, এই বর্তমান যে গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে এই জাতীয় কিন্তু কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরেই আমরা দেখেছি যশোরের অভয়নগর থেকে আরম্ভ করে সেই চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজারের রামু, নাসিরনগর, কুমিল্লা, খুলনায়, গোপালগঞ্জের মতো ঘটনা, যে টোটাল সারা বাংলাদেশে কিন্তু এই ঘটনাগুলো একটার পর একটা ঘটছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এই ঘটনার প্রত্যেকটি ঘটনার পিছনে সরকারি দলের লোকজন জড়িত। এবং আজকে এখানে যেটা আমরা হেলাল ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, যে এখানেও একটা চাঁদাবাজির ঘটনা। আমার যেটা ধারণা যে এই সমস্ত মন্দিরের প্রতিমা ভাঙচুর টাঙচুর এবং অগ্নিসংযোগ এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে ওই চাঁদা নিয়েই ওরা একটা মেসাকার ওইখানে তৈরি করার চেষ্টা করছে, একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে, এবং সেটা পরবর্তীকালে সেই ইস্যুটা এমন একটা আকার ধারণ করছে যে শেষ পর্যন্ত দুটো পৈশাচিক মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো, অতীতের মতো যেন গা ছাড়া মতো ছেড়ে না দেয়। এবং এখন আমরা আর একটা আজকে যেটা শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে 500-র উপরে নাকি গ্রেপ্তার হয়ে গেছে। একজন আমাকে একটু জানালে, বাস্তবতা কতটা আমি জানি না। গতকাল 11 জন, সকালবেলা শুনেছি 50 জন, এখন একটু আগে বললো যে টোটাল ওই ফরিদপুরের অংশ তো বটেই, জঙ্গল ইউনিয়নের কোন এলাকার মধ্যে বিজিবি পুলিশ সমস্ত মানে গ্রামকে গ্রাম একেবারে তছনছ করে ফেলতেছে। এটা একটা মানে পুলিশের বাণিজ্য হয়, আমরা দেখেছি যে ধরে নিয়ে টাকা নিয়ে ছেড়ে দেয়, এরকম ঘটনা। তো এই যে বিষয়গুলো একটা ঘটনা ঘটিয়ে সেইটাকে আমরা দেখেছি যে পুলিশের সামনে, সেখানে জনপ্রতিনিধি রয়ে গেছে, তাদের সামনে এই হত্যাকাণ্ডটা ঘটলো। এটা কোনো মতেই আমরা কামনা করি না। এবং পুলিশ যদি মনে করে যে এই যেমন আজকে 12টার সময় ফেসবুকের আইডিতে এই পেয়েছে, 3টার সময় সেই ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। যদি 3 ঘন্টার মধ্যে একটা ফেসবুকের এটা গ্রেপ্তার করতে পারে, আর সেখানে এত শত শত মানুষ, এতগুলো লোককে আটক করে রাখছে, সেই খবর পাওয়ার পরেও পুলিশ কিন্তু তাদের ধরছে না। এবং পুলিশ কিন্তু সেই কাঁদুনে গ্যাস নিক্ষেপ অথবা ফাঁকা গুলি দিয়েও হলে, কিংবা 2-4 জনের হাতে পায়ে গুলি দিয়েও মানে ছত্রভঙ্গ করার কোনো চেষ্টা করেনি। এই যে কেন এই সন্দেহজনক বিষয়গুলো, খালি এখানে না, কুমিল্লার ঘটনা আমরা দেখেছি যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একের পর এক হিন্দুদের মন্দির ভাঙছে, প্রতিমা ভাঙছে, লুটপাট হয়েছে, সেখানে 6 জন লোক মারা গেছে, চৌমোহনীতে 1 জন, এবং এইখানে 4 জন, চাঁদপুরে 1 জন। তো এই ঘটনার প্রত্যেকটি ঘটনার আমরা দেখেছি পুলিশের একটা সন্দেহজনক নির্লিপ্ততা আমরা দেখেছি, এবং ওখানকার সরকারি দলের নেতারাও চুপচাপ বসে থাকে। এই জিনিসগুলো আমরা দেখেছি। এইটার পিছনে কারণটা কি, এইটাও খতিয়ে দেখা দরকার। খালি একটা না, প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমরা মনে করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং এর পিছনে যারা কলকাঠি নাড়ছে, যারা এই ঘটনা, এমন দেখা যাচ্ছে চাঁদা পায়নি, যায় এখানে একটা নিজেরাই একটা আগুন ধরায় দিয়ে বাকিটা একটা ওই হিন্দুদের খেপায় তুলে নিয়ে আসে চারদিক থেকে। কারণ হিন্দুরা এর আগে দেখেছে যে কোনো ঘটনার বিচার হয়নি। এবং কুমিল্লার ঘটনা 27টি জেলায় হামলা হলো, সেখানে এক গদা ইকবালের মানে 15 মাসের না কয় মাসের যে জেল হাজত যেটা ছিল, সেটাকেই সাজা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। তার পিছনে যারা কলকাঠি নাড়লো তাদেরকে কিন্তু কারো ধরলেও না, গ্রেপ্তারও করেনি। তো এই হলো বিষয়। আমরা সব দিক দিয়ে মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যারা দোষী তাদের অবশ্যই শাস্তি বিধান করা উচিত।